আসসালামু আলাইকুম দর্শক, খুবই স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলতে চাই এবং সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি ছোট্ট একটি ভূমিকা নিয়ে নিতে চাই। সেটি হচ্ছে 1971 তো এদেশে একটি যুদ্ধ হয়েছিল, তাই না? অবশ্যই মহাযুদ্ধ, মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে এদেশে তো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, এটাও সত্য কথা। যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল এবং সেই যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে এদেশের কিছু মানুষ তো জড়িত ছিলেন, যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন এবং সেই অপরাধের দায়ে কিছু মানুষের বিচার সম্পন্ন হলো আওয়ামী লীগ সরকারের সময়। যদিও সেই বিচার প্রক্রিয়া নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, প্রশ্ন রয়েছে, এটাও সত্য কথা। যেমন আওয়ামী লীগ তার রাজনৈতিক স্বার্থে এই বিচারকে কাজে লাগিয়েছে কিনা এমন প্রশ্ন যেমন জামাত ইসলামীর পক্ষ থেকে রয়েছে। আবার একই সঙ্গে যুদ্ধ অপরাধীদের মধ্যে একজনের বিষয়ে যখন হাইকোর্টে অ্যাপিল দায়ের করা হলো এবং সেটিকে কেন্দ্র করে কী ধরনের বিচার দেওয়া যেতে পারে, বিচারের রায় দেওয়া যেতে পারে, একজন বিচারক বিদেশে অবস্থানরত আর একজন বিচারকের সঙ্গে যে কথোপকথন পরামর্শ নিচ্ছেন, সেই স্কাইপি কেলেঙ্কারি নিশ্চয়ই আমাদের জানা আছে, ভুলে যাইনি আমরা। সেসব জায়গা থেকে অবশ্যই এই বিচার প্রক্রিয়াটি প্রশ্নের বাইরে নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি তা হচ্ছে, যেই আদালতে যুদ্ধাপরাধীর বিচার সংঘটিত হয়েছিল সেই আদালতে এখন শেখ হাসিনা সহ তার দোসরদের 2024-এর গণহত্যার দায়ে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, সেই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টবি ক্যাডম্যানকে। তিনি লন্ডন ভিত্তিক দ্য জেনোসাইড 37 ল ফার্ম, এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা, যুগ্ম প্রধান, এবং তিনি অপরাধ, মানবাধিকার এবং প্রত্যর্পণ চুক্তি বিষয়ক একজন বিশেষজ্ঞ। ঠিক আছে, কিন্তু টবি ক্যাডম্যানকে কেন নিয়োগ দেওয়া হলো? বাংলাদেশে শেখ হাসিনা সহ আরও যাদের বিরুদ্ধে গণহত্যার বিচার সংগঠিত হয়ে সংগঠনের অপরাধে যে বিচার সংগঠিত হচ্ছে, বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই ট্রাইব্যুনালে। এবং এই বিষয়টি টবি ক্যাডম্যান বাংলাদেশ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা আগেই তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত এবং খুবই সম্মানিত বোধ করছি যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার জন্য। টবি ক্যাডম্যানের আরও পরিচয় আছে, এখানে শেষ নয়। তিনি যুদ্ধাপরাধ বিচারকে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, CNN, আল জাজিরা, BBC থেকে বিভিন্ন জায়গায়, তাতেও কোনো সমস্যা নেই। এবং এই টবি ক্যাডম্যান বাংলাদেশে যে বহুল বিতর্কিত এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং জোরালো প্রক্রিয়া শুরু করেছিলেন, তাতেও কোনো সমস্যা নেই। র্যাবের কার্যক্রম সম্বন্ধে আমরা জানি। এবং এই বিষয়ে তিনি আল জাজিরাকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউ তিনি কি বলেছিলেন? I filed the request for sanctions and whilst I am not in a position to discuss the substance, I can confirm that I discussed the request with the Foreign, Commonwealth and Development Office. তিনি আরও বলছিলেন যে having worked on both the US and UK request for sanction, I was strongly of the view that a coordinated response was necessary in the circumstances. Our filing in the UK targeted political officials and those in the security sector. এবং যখন যুক্তরাজ্য র্যাবকে বা র্যাবের উপরে স্যাংশন দিল না, নিষেধাজ্ঞা দিল না, তখন তিনি হতাশা ব্যক্ত করেছিলেন। এই সব কিছুই হয়তো অনেকের দৃষ্টিতে ঠিক আছে এবং তিনি জামাতের আইনজীবী ছিলেন বা জামাতের যে শীর্ষ নেতাদের বিচার চলছিল যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে, সেই সময় 3 জন
বিদেশি আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাকে যে জামাতের পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিল সেই কথাটি তখন আজকের যিনি চিফ প্রসিকিউটর মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানিয়েছিলেন যে জামাতের শীর্ষ 5 নেতার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে 3 জনকে। তার মধ্যে একজন হচ্ছেন স্টিভেন কে কিউসি, আর একজন হচ্ছেন জন ক্যামে এবং আর একজন হচ্ছেন টবি ক্যাডম্যান। আমার প্রশ্ন হচ্ছে, এই টবি ক্যাডম্যানকে কেন এখানে নিয়োগ দেওয়া হলো? আর কোনো বিদেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো আইনজীবী কি ছিলেন না? পৃথিবীতে আর কোনো অপরাধ বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন না যাদেরকে নিয়োগ দেওয়া যেত না এই ট্রাইব্যুনালে? কেন এই কথা বলছি? যেহেতু তিনি বিতর্কিত, যেহেতু তিনি একটি দলের পক্ষ হয়ে কাজ করেছেন, এবং কোন দলের পক্ষ হয়ে কাজ করেছেন? যে দলকে টার্গেট করেছিলেন শেখ হাসিনা, এবং শেখ হাসিনার মামলা এই ট্রাইব্যুনালে চলছে। এবং ঠিক একইভাবে আমি প্রশ্ন তুলেছিলাম এর আগে অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে। আমি বলেছিলাম যে অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি তার আর্গুমেন্টের দিক থেকে, তার দক্ষতা যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন নাই এ কারণে যে তিনি মানে আইনজীবী হিসেবে তার দক্ষতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। কিন্তু এই ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালে জামাতের আইনজীবী হিসেবে ছিলেন, কাজ করেছেন। সেই ট্রাইব্যুনালে কেন অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো? এখানেও কি আর কেউ ছিলেন না যোগ্য কোনো আইনজীবী যাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া যেত এই ট্রাইব্যুনালে? এবং তাকে যদি নিয়োগ দেওয়াই লাগতো আরও বড় কোনো জায়গায়, সেটি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল করা যেত। কেন এই ট্রাইব্যুনালে তাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়ে আসা হলো? ঠিক একইভাবে আমার প্রশ্ন, যেই টবি ক্যাডম্যান জামাতের আইনজীবী হিসেবে দেশে বিদেশে নানান ধরনের প্রচারণা চালিয়েছেন, তাকে কেন ঠিক সেই শেখ হাসিনার মামলার ক্ষেত্রে তাজুল ইসলামের বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হবে? মোদ্দা কথাটি হচ্ছে, দর্শক, আমরা সব বাদ দিলাম, সব বিতর্কে ঊর্ধ্বে রাখলাম, কিন্তু এই জায়গাটিতে এসে মানুষ কি একমত হবে না? আন্তর্জাতিক পর্যায়ে এতে কি আবারও বিতর্ক ছড়াবে না যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে শেখ হাসিনার বিচার করা হচ্ছে? এই প্রশ্নটি যদি কেউ তোলেন, তা কি অস্বাভাবিক কিছু হবে? যেমনি করে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো সেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে, এবং শেখ হাসিনার যে মামলা যে ট্রাইব্যুনালে এখন চলছে সেখানে তিনি চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন, ঠিক একইভাবে যে টবি ক্যাডম্যানের বিষয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে, নানান ধরনের প্রশ্ন রয়েছে, তাকেও যে এখানে নিয়োগ দেওয়া হলো, আমরা আসলে প্রতিহিংসার বাইরে বের হতে পারছি না, সেটি বারবার প্রমাণিত হচ্ছে। আল্লাহ হাফিজ।